হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রার ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। আমরা কিন্তু এই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এখান থেকে এই প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু ইতিহাসের অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে আরও একটি অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। তো দেখো, রায় মার্টিন প্রশ্নবিচিত্রাতে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাসের আজকে আমরা করব 15তম ক্লাস, ঠিক আছে? আজকে আমরা দেবো 15তম ক্লাস। এবং দেখো, আমাদের কিন্তু শুরু করছি আজকে তৃতীয় অধ্যায়, অর্থাৎ শেষ যে অধ্যায়টা আছে, শাসন ব্যবস্থার ধারণা তুলনামূলক পাঠ। এই অধ্যায়টাই কিন্তু তোমাদের ক্লাস 11-এর শেষ অধ্যায়, ঠিক আছে? তো তৃতীয় অধ্যায় থেকে আজকে আমরা প্রশ্নটা করব। মোট 30টি প্রশ্ন করব আজকে, ঠিক আছে, এই অধ্যায় থেকে। এরপরে আমরা আস্তে আস্তে এই অধ্যায়টা শেষ করব। ওকে, তো চলো শুরু করে দিই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 15তম ক্লাস। অধ্যায় নাম তৃতীয় অধ্যায়, শাসন ব্যবস্থার ধারণা তুলনামূলক পাঠ। চলো শুরু করি। দেখো, রিপাবলিক গ্রন্থের লেখক হলেন প্লেটো। পাটলিপুত্রের রাজধানী ছিল মগধের। ষোড়শ মহাজনপদের দক্ষিণ ভারতের মহাজনপদটি কী ছিল? উত্তর হবে অসমক। ভারতের প্রথম ঐতিহাসিক রাজাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, দ্য ম্যাগনিফিসেন্ট বলা হতো অটোমান সুলতান সুলেমানকে। পরের প্রশ্ন, পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে গ্রিসে। আচ্ছা, এবারে এখানে দেখো স্তম্ভ মেলাও আছে। তো এখানে হবে 1-এর A, 2-এর B, 3-এর C, 4-এর D। 1-এর A, 2-এর B, 3-এর C, 4-এর D, ঠিক আছে, স্তম্ভ মেলাওটা। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, আলেকজান্ডার ভারত আক্রমণ করেন 327 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, সেলজুকরা কোন জাতির লোক ছিল? না, তুর্কি জাতির লোক ছিল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদের সংখ্যা ছিল 16টি। আচ্ছা, রাজ্যের সম্প্রসারিত রূপটি হলো সাম্রাজ্য। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানটা বলছে দেখো, নগর রাষ্ট্র বা পলিশ বলতে বোঝায় নির্দিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ডে ঐক্যবদ্ধভাবে কর্মরত সার্বভৌম জনগোষ্ঠী, ঠিক আছে? ওকে, তো দেখে নাও, নগর রাষ্ট্র বা পুলিশ বলতে বোঝায় নির্দিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ডে ঐক্যবদ্ধভাবে কর্মরত সার্বভৌম জনগোষ্ঠী, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বলছে, এটা উত্তর। আচ্ছা, এরপরে বলছে দেখো, প্রাচীনকালে পলিসের বিকাশ ঘটে গ্রিসে। আচ্ছা, গ্রিসের নগর রাষ্ট্রগুলির অন্যতম অংশ ছিল, দেখো এখানে আছে অক্টোপলিস, নেক্রোপলিস, পর্সিপোলিস আর অ্যাগোরা। উত্তরটা হবে 1, 4 ঠিক, 2, 3 ভুল। 1, 4 ঠিক এবং 2, 3 ভুল, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, প্লেটোর মতে আদর্শ পলিসের সংখ্যা হলো 5000। এথেন্সের শাসন কাঠামো ছিল গণতান্ত্রিক। আচ্ছা, পরের প্রশ্ন, মেটিক কাদের বলা হয়? রাজনৈতিক অধিকারহীন এথেন্সে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশি, ঠিক আছে? পরের প্রশ্ন, অ্যাক্রোপলিস কি? গ্রিসের পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃঢ় শাসন কেন্দ্র। কি বললাম? অ্যাক্রোপলিস কি? গ্রিসের পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃঢ় শাসন কেন্দ্র, ঠিক আছে? 776 খ্রিস্টপূর্বাব্দের গুরুত্ব হলো অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রকৃত সূচনাকাল ধরা হয়, ঠিক আছে? দেখো, 776 খ্রিস্টপূর্বাব্দের গুরুত্ব কি? না, গুরুত্বটা হলো, দেখো বলছে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রকৃত সূচনাকাল ধরা হয়। আচ্ছা, পরের প্রশ্ন, জনপদ কি? জনপদ বলতে বোঝায় জনবসতিপূর্ণ কৃষিপ্রধান অঞ্চল, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের অন্যতম ঘটনা কি ছিল? দেখো, এখানে আছে বলছে মগধের সাম্রাজ্য উত্থান, রামায়ণ ও মহাভারতের রচনা, জনপদের উত্থান, মহাজনপদের উত্থান। তাহলে হবে 2, 3, 4 ঠিক, 1 ভুল। দেখো বলছে 2, 3, 4 ঠিক, 1 ভুল, ঠিক আছে? 2, 3, 4 ঠিক এবং 1 ভুল। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মহাজনপদগুলির উত্থান খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। আচ্ছা, প্রাচীন ভারতে মহাজনপদগুলির উত্থান মূলত কোথায় হয়েছিল? না, উত্তর হবে এখানে আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী পর্যন্ত অঞ্চলে, ঠিক আছে? দেখে নাও, বলছে এখানে প্রাচীন ভারতে মহাজনপদগুলির উত্থান মূলত কোথায় হয়েছিল? না, উত্তর হবে এখানে আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী পর্যন্ত অঞ্চলে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখো, ব্রিজি ও মল্ল। ওকে, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস, একটু শেয়ার করবে, লাইক করবে, ঠিক আছে? চলো চলে যাই আমরা পরের প্রশ্ন। দেখো, মেগাস্থিনিসের মতে মৌর্য যুগে ভারতের জাতির সংখ্যা ছিল 7টি।
আচ্ছা, গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরিসেন। ওকে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে দেখো, অগ্রহার ব্যবস্থা বা ব্রহ্মদেব প্রথা বলতে কি বোঝায়? না, এখানে বলছে যে দেখো, শাসকগণ কর্তৃক পুণ্য অর্জনের উদ্দেশ্যে মন্দির, বিহার প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠান নিষ্কর জমিদান। ঠিক আছে, তাহলে এখানে দেখো, অগ্রহার ব্যবস্থা বা ব্রহ্মদেব প্রথা বলতে বোঝায় শাসকগণ কর্তৃক পুণ্য অর্জনের উদ্দেশ্যে মন্দির, বিহার প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠানের নিষ্কর জমিদান। ঠিক আছে। আচ্ছা, অনুলোম বিবাহ বলতে বোঝায় উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে নিম্নবর্ণের মহিলার বিবাহ। ওকে, এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও, আর্যভট্ট বরাহমিহির ছিলেন গুপ্ত যুগে। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা আজকে 15তম ক্লাস শেষ করলাম, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ঠিক আছে, আর একটা কথা, আমি কিন্তু 15ই আগস্ট থেকে তোমাদের কিন্তু ক্লাস 11-এর এই রায়মাটির প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমি মডেল সেট নিয়ে আসছি। তো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, বারবার বলছি সাবস্ক্রাইব করে রাখো, কারণ অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য, ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।